বাসে কুড়িয়ে পাওয়া একটা ব্যাগ ফিরিয়ে দিতে গিয়ে সেই বাসায় নিজের 12 বছর আগে হারিয়ে যাওয়া মাকে দেখে আমি যেন কথা বলার শক্তি হারিয়ে ফেললাম। এই ছেলে, কি হলো তোমার? এভাবে তাকিয়ে আছো কেন? তার কথা শুনে বুঝতে পারলাম তিনি আমাকে চিনতে পারেননি। আমি নিজেকে সামলে কাপা গলায় বললাম, আসলে আন্টি, আজ সকালে বাসে একটা ব্যাগ পেয়েছিলাম। ব্যাগের ভেতরেই বাসার ঠিকানা ছিল, তাই দিতে এলাম। মা ব্যাগটার দিকে তাকিয়ে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন, বললেন, আলহামদুলিল্লাহ, এই ব্যাগটার জন্য তোমার আঙ্কেল কত চিন্তায় ছিল। আসো বাবা, ভেতরে আসো। এরপর ঘরের ভেতরে ডাক দিলেন, এই লাবণ্য, তোর বাবাকে ডাকতো, বল ব্যাগ পাওয়া গেছে। লাবণ্য। লাবণ্য নামটা শুনেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তাহলে কি আমার পরে আরো একজন এসেছে এই পৃথিবীতে, যাকে মা নিজের বুকের মধ্যে আগলে রেখেছে? মা আমার দিকে তাকিয়ে বললেন, তুমি হয়তো জানো না বাবা, এই ব্যাগটা আমার স্বামীর গ্রামের বাড়ির জমির দলিল সহ অনেক দরকারি কাগজপত্র ছিল। এগুলো হারিয়ে গেলে আমরা বড় বিপদে পড়তাম। আল্লাহ তোমাকে ভালো রাখুক। আমি কোনো উত্তর দিলাম না। আমার চোখে শুধু মায়ের মুখটাই আটকে ছিল। 12টা বছর, এই 12টা বছরে একজন মানুষ অনেকটা বদলে যায়, কিন্তু মায়ের সেই হাসিটা একটুও বদলায়নি। সেই হাসি যা দেখলেই ছোটবেলায় আমার সব কষ্ট দূর হয়ে যেত। শুধু সেই মানুষটাই আজ আমাকে চিনতে পারছে না। আমার বয়স তখন 11 বছর। যখন মা একদিন হঠাৎ হারিয়ে গেলেন, বাবা শুধু বলেছিলেন, তোর মা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে, আর কোনোদিন ফিরবে না। আমি যতবারই জিজ্ঞেস করেছি কেন, বাবা ততবার চুপ করে থেকেছেন। মা হারিয়ে যাওয়ার কয়েক মাস পর এক রাতে খবর এলো বাবা গাড়ি চাপায় মারা গেছেন। কিন্তু গ্রামের মানুষ বলতো ওটা কোনো দুর্ঘটনা ছিল না, কেউ ইচ্ছে করেই বাবাকে মেরে ফেলেছে। আজও সেই ঘটনার সত্যটা অজানা। তারপর 2 বছর দাদির কাছে মানুষ হয়েছে। অভাব, অনাহার আর অপমানে জীবন আর সহ্য করতে না পেরে একদিন টিকিট ছাড়াই ট্রেনের ছাদে উঠে ঢাকায় চলে আসি। সেই থেকেই শহরে আমার ঠিকানা। ঠিক তখনই একজন ভদ্রলোক ঘরে ঢুকলেন। বয়স 50-এর বেশি হবে। তিনি ব্যাগটা খুলে সব কাগজপত্র দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন, বললেন, আলহামদুলিল্লাহ, সব ঠিক আছে। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, বাবা, তুমি না থাকলে আজ আমি বড় বিপদে পড়তাম। তোমাকে কি বলে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। আমি কিছু বললাম না, কারণ আমার চোখ তখনও মায়ের দিকেই ছিল। ভদ্রলোক সেটা খেয়াল করে হেসে বললেন, কি ব্যাপার, আমার স্ত্রীকে এভাবে দেখছো কেন? আমি তাড়াতাড়ি চোখ নামিয়ে বললাম, না, কিছু না। ঠিক তখনই ছোট্ট পায়ের শব্দ শুনে তাকালাম। 10 বছরের একটা মেয়ে দৌড়ে এসে মায়ের পাশে দাঁড়ালো। কোলগাল মুখ, দুটো বেনি করা চুল, পরনে গোলাপি ফ্রক। মা মেয়েটার মাথায় হাত বুলিয়ে বললেন, এই হলো আমার মেয়ে লাবণ্য। লাবণ্য মিষ্টি হেসে বলল, ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আব্বু সকাল থেকে শুধু ব্যাগের কথাই বলছিল। আমি কিছুই বলতে পারলাম না, শুধু তাকিয়ে রইলাম। যদি সত্যিও আমার মায়ের মেয়ে হয়, তাহলে আমার ছোট বোন। হঠাৎ মনে হলো এই পৃথিবীতে আমার মায়ের রক্তের আরেকটা অংশ দাঁড়িয়ে আছে আমার সামনে। আমি আর চোখে মায়ের দিকে তাকালাম। মা পরম মমতায় সেই সোফায় বসে থাকা ভদ্রলোকের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন। যে মায়া, যে অধিকার একদিন আমার বাবার ছিল, আজ তা অন্য একজনের। আমার বুকের ভেতর তীব্র ক্ষোভ, অভিমান আর অসংখ্য অজানা প্রশ্ন একসঙ্গে জেগে উঠল। যে মা নিজের 11 বছরের সন্তানকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে এখানে অন্য এক সংসার গড়ে সুখে দিন কাটাচ্ছেন। আমি আর থাকতে পারলাম না, ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। এখানে আর এক মুহূর্ত থাকা মানে নিজের বুকের ভেতরের সব কষ্ট নিয়ে দম বন্ধ হয়ে যাওয়া। কিন্তু আমি এত সহজে হার মানব না। আমার বাবার মৃত্যু আর মায়ের নিখোঁজ হয়ে যাওয়ার পিছনে যে রহস্য লুকিয়ে আছে, তার শেষ সত্যটা আমি জেনেই ছাড়বো। আমি কোনো মতে বললাম, আমি আসি আন্টি, আমার ডিউটির সময় হয়ে গেছে। এই বলেই দরজার দিকে হাঁটতে শুরু করলাম। পিছন থেকে মা ডাকলেন, আরে বাবা, একটু বসো, অন্তত মিষ্টি মুখ করে তারপর যাও। আমি আর পিছনে তাকালাম না। দরজার বাইরে এসে একটা গভীর দীর্ঘশ্বাস ফেললাম। মনে মনে শুধু একটা কথাই বললাম, দেখা হবে মা, খুব শীঘ্রই আবার দেখা হবে। তখন হয়তো এমন কিছু সত্য সামনে আসবে যা আমাদের দুজনের জীবন বদলে যাবে। বাসার সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি নিচে নেমে এলাম। বুকের ভেতর তখন যেন ঝড় বইছে। চোখে পানি চলে এসেছিল, কিন্তু আমি তা জোর করে আটকে রাখলাম। যে চোখ 12 বছর ধরে শুধু শূন্যতা আর অবহেলা দেখেছে, সেই চোখে আজ হঠাৎ কান্না মানায় না। রাস্তায় নেমে একটা সিগারেট ধরালাম। ধোঁয়াটা বুকে ভরে টেনে আকাশের দিকে তাকালাম। মাথার উপরে মেঘলা আকাশ, ঠিক আমার জীবনের মতো। মা ভালো আছে, সুখী আছে, নতুন সংসার নিয়ে বেঁচে আছে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমার বাবার অপরাধটা কি ছিল? কেন সেই রাতে বাবার জীবন শেষ হয়ে গেল? আর গ্রামের মানুষ কেন বলতো এটা কোনো দুর্ঘটনা ছিল না? এসব প্রশ্ন মাথার ভেতর ঘুরপাক খেতে লাগলো। ডিউটির সময় হয়ে গিয়েছিল। গ্যারেজে ফিরে গাড়ির স্টিয়ারিং ধরতেই বুঝলাম আমার হাত কাঁপছে। আমি হয়তো পেশায় একজন সাধারণ মানুষ, কিন্তু আজ থেকে আমার জীবনের লক্ষ্য আর সাধারণ নয়।